গুড মর্নিং বন্ধুরা। আজ 12 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: মানুষের জীবন নিয়ে খেলা করার লোকের সংখ্যা অথবা ভুয়ো চিকিৎসকের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে বরাক উপত্যকায়। বরখলার পর এবার জিরিঘাট অঞ্চলে রাধেশ্যাম রবিদাস নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হলো। মেডিকেল কলেজের ভুয়া MBBS ডিগ্রি ব্যবহার করে রবিদাস দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এদিকে বরখলার একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাজারভূঁইয়া নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। অভিযোগ, বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের ভুয়া MBBS ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। 12 ঘন্টার মধ্যে এই দুইজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার আটক করা হয় রবিদাসকে। গতকাল সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাত্ম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে কাছাড় জেলার জিরিঘাট এবং বরকলা থেকে দুইজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে। এই সময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করেছে পুলিশ। এবার বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বিদ্যুতের সংস্পর্শে এসে শিলচরে মৃত্যু ঘটল এক ব্যক্তির। শিলচরের দুধপাতিলে ঘটেছে এই ঘটনা। হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন আলিজ লস্কর নামের ওই ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে দুধপাতিল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাস্তার উপর দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের মেরামতের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় হতাশা প্রকাশ করেছেন দুধপাতিল ষষ্ঠ খণ্ডের স্থানীয়রা। এক হৃদয় বিদারক ঘটনা। সাগরে নৌকাডুবিতে প্রাণ হারালো কাটিগড়ার বিহারার এক যুবক। ঘটনার 3 দিন পর বুধবার বিকেলে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। গরিব পরিবারের ওই যুবক কাজের সন্ধানে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গিয়ে সাগর থেকে মাছ শিকারের কাজে যোগ দিয়েছিল। গত কয়েক মাস থেকেই এই কাজ করলেও রবিবার ঘটে বিপত্তি। সাগর থেকে মাছ ধরার জন্য নৌকা নিয়ে পাড়ি দেন 4 জনের একটি দল। মাছ ধরতে ধরতে হঠাৎ নৌকা ডুবে যায়। এতে কাটিগড়ার বিহারার গোড়া গ্রামের বাসিন্দা এনামুল ইসলাম তালুকদার সহ 4 জন সাগরের জলে ডুবে যান। ঘটনাটি প্রত্যক্ষ করে অন্যান্য মৎস্য শিকারীর দল সঙ্গে সঙ্গে 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও এনামুল এবং আরও একজন তলিয়ে যায়। বুধবার বিকেলে মৃতদেহ উদ্ধার হয়েছে এনামুলের। বিহারার দিনমজুর মইনুল হক তালুকদারের ছেলে ছিল এনামুল। মুম্বাই থেকে ছেলের মৃতদেহ বাড়ি নিয়ে আসার জন্য জনগণের সাহায্য চাইছেন পরিবারের লোকজন। রাজ্যে বিদেশি বহিষ্কার করতে খুব শীঘ্রই আসছে নতুন আইন। প্রব্রজনকারী আইন 1950 কার্যকরী হলে অসমে আর থাকতে পারবে না কোনো বিদেশি। বিদেশি শনাক্ত হলেই বহিষ্কার করবেন জেলায়ুক্ত। 1950 সালের এই আইন কার্যকরী হলেই অসমে আর বিদেশিদের থাকা কঠিন হয়ে পড়বে। কোনো ব্যক্তিকে সন্দেহজনক নাগরিক বলে শনাক্ত করা হলে তাকে স্বদেশী বলে প্রমাণ করার জন্য দেওয়া হবে সুবিধা। মাত্র 10 দিনের ভিতরে নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে হবে ওই ব্যক্তিদের। এরপর জেলায়ুক্ত পর্যায়ে নিষ্পত্তি হবে বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়া। জেলায়ুক্ত যদি বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়ায় কোনো সন্দেহ পান তাহলে 10 দিনের মধ্যেই ওই ব্যক্তিকে দেশ ছাড়তে হবে। এবার রাজ্যের শিপাজারের নারিকলিতে সংগঠিত হলো এক গা শিহরণকারী ঘটনা। একই পরিবারের 3 জনকে ভয়ঙ্করভাবে খুন করল দুর্বৃত্তরা। এই ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়েই। তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। জানা গেছে একই পরিবারের 3 জনকে দুর্বৃত্তরা খুন করেছে। মৃতরা হলেন দীপক নাথ, তার স্ত্রী প্রতিমা নাথ এবং তাদের ছেলে ধৃতিরাজ নাথ। ধৃতিরাজ 7ম শ্রেণীর ছাত্র ছিল। কোন কারণে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পত্নী পুত্রর মৃতদেহ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এবং দীপক নাথের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাড়ির বারান্দা থেকে। নেপালের জেল থেকে পালানো 35 জন বন্দীকে এবার সীমান্তে পাকড়াও করেছে SSB অথবা সশস্ত্র সীমা বল। এদের মধ্যে 22 জনকে উত্তরপ্রদেশ, 10 জনকে বিহার এবং 3 জনকে বাংলার ভারত নেপাল সীমান্তে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বীরগঞ্জ সহ নেপালের 4 জেলায় জেল ভাঙ্গার চেষ্টা হয়।
প্রায় ১৬০০ বন্দী বিভিন্ন জেল থেকে পালিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, বাকের সংশোধনাগার থেকে বন্দীরা পালানোর চেষ্টা করতেই গুলি চালায় পুলিশ। এতে মৃত্যু হয় ৫ জনের। জেল থেকে পালানো বন্দীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে বলে খবর। সেই কারণে পানি ট্যাঙ্কি সহ সমস্ত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে কাঠমান্ডুতে জেনারেল জেড বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। এদের মধ্যে ২৫ জনের পরিচয় জানা যায়, তবে ৬ জনের পরিচয় এখনও অজানা। হিংসায় ১০০০ জনেরও বেশি আহত হয়েছেন। শান্তি ফেরানোর চেষ্টা করছে নেপালের সেনাবাহিনী। রাস্তা জুড়ে বালু, পাথর, ইট এসব পড়ে থাকা যেন শিলচরের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবার এ নিয়ে কঠোর হতে চলেছে পুর নিগম। পুর নিগমের কনফারেন্স হলে পূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এই প্রসঙ্গ উত্থাপন করা হয়। নাগরিক সমাজের পক্ষ থেকে এই প্রসঙ্গ উত্থাপন করা হলে নিগমের কমিশনার সৃষ্টি সিং জানান, এ নিয়ে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে, এবার যদি কেউ বালু, পাথর অথবা ইট অথবা অন্যান্য কোনো সামগ্রী রাস্তার পাশে ফেলে রাখেন, সেসব উঠিয়ে নেওয়া যাবে। এর পরবর্তীতে এসবের মালিক হাজির হলে তাকে জরিমানা করে সামগ্রী ফিরিয়ে দেওয়া হবে, আর হাজির না হলে নিলাম ডেকে বিক্রি করে দেওয়া হবে সামগ্রীগুলি। কমিশনার জানান, এসব সামগ্রী উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ক্রয় করা হচ্ছে। শীঘ্রই গাড়ি এসে যাবে। এরপরই শিলচর শহর জুড়ে শুরু হবে অভিযান। শিলচর এবং বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য এবার কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর কাছে দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক হারান দে কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর কাছে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দিয়ে বলেন, বরাক উপত্যকার অনেক ছাত্রছাত্রী এমনকি চাকরিজীবী বেঙ্গালুরু তথা দক্ষিণ ভারতে বসবাস করছেন। এদের সুবিধার জন্য বর্তমানে বন্ধ হয়ে থাকা সরাসরি বিমান পুনরায় চালু করা হোক। এই স্মারকলিপিতে তেজপুর সহ উত্তর পূর্বাঞ্চলের অন্য স্থানের সঙ্গে উড়ান অথবা অন্যান্য স্কিমের অধীনে শিলচরের বিমান সেবা চালু করার দাবি জানানো হয়েছে। একটি বিমান সংস্থা শিলচর গৌহাটি রুটে বিমানযাত্রীদের কাছ থেকে অধিক হারে যে ভাড়া আদায় করছে তা হ্রাস করার জন্য এই স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়েছে। এতে আক্ষেপ করে বলা হয় যে ইন্ডিগো নামের বিমান সংস্থাটি একচেটিয়া অথবা মনোপলি করে বেশি ভাড়া নিচ্ছে, অথচ শিলচর গৌহাটি রুটের তুলনায় অধিক দূরত্বের আগরতলা গৌহাটি রুটে এরা অনেক কম ভাড়া নিচ্ছে। 2 বছরে কত কি নির্মম ঘটনা ঘটে গিয়েছে উত্তর পূর্বের ছোট রাজ্য মণিপুরে। বারবার দাবি উঠেছে প্রধানমন্ত্রী যেন একবার এসে স্বচক্ষে সব দেখে যান। বিরোধীরা এ নিয়ে সংসদ উত্তাল করে তুলেন। টিক্কা টিপ্পণীও কম হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী একবারের জন্যও দাঙ্গা বিধ্বস্ত এই রাজ্যের পথে পা বাড়াননি। এবার তার উত্তর পূর্ব সফরসূচিতে মণিপুরও স্থান পেয়েছে। সরকারিভাবে স্পষ্ট জানানো না হলেও বিশ্বস্ত সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ 13 সেপ্টেম্বর মোদী ইম্ফল এবং চূড়াচাঁদপুরে যাবেন। মেইতেই এবং জনজাতিদের মধ্যে চলা ব্যাপক হিংসার সময়ে মৌন থাকার পর এবার তার সফরকে কিভাবে নেবেন রাজ্যবাসী এ নিয়ে বেশ আশঙ্কা ছিল। তাতে জল ঢেলে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উভয় স্থানে প্রস্তুতি শুরু হয়েছে। মেইতেইদের মতো জনজাতি নেতারাও জানিয়ে দিয়েছেন, বিরোধিতা অথবা বিক্ষোভের প্রশ্নই ওঠে না, আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। কুকি জো কাউন্সিলের চেয়ারম্যান হেনলিয়াং তাং টংলেং জানান এবং সাধারণ সম্পাদক তাংজামাং বলেন, এই এক ঐতিহাসিক ঘটনা। গত 4 দশকে এই প্রথম মণিপুরের পাহাড়ি এলাকা পরিদর্শনে আসবেন কোনো প্রধানমন্ত্রী। তার কাছে গত 2-2.5 বছরের নানা যন্ত্রণার কথা তুলে ধরবেন তারা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 12 সেপ্টেম্বর শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
আজ বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।